বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। প্রচণ্ড শীতের কুয়াশায় ঢাকা এক বিষাদময় সকাল। পুরো দেশ যখন হাড় কাঁপানো ঠান্ডায় থমকে আছে, তখনই খবর এলো না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৩০ ডিসেম্বর, সময় তখন ভোর ৬টা। হিমেল হাওয়ায় শোকের যে সুর বেজে উঠল, তা মুহূর্তেই স্তব্ধ করে দিল পুরো জনপদকে। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন আপসীন এই নেত্রী। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নামতে থাকে মানুষের ঢল। কেউ এসেছেন শেষবার প্রিয় নেত্রীকে দেখতে, কেউ বা ডুকরে কাঁদছেন হাসপাতালের গেটে দাঁড়িয়ে। তখন এত হোন্ডারও চলছিল না, তখন আমরা কেউ অল্প কয়েকজন, ভয়ে কেউ আর্মি ডিজে, ভয়ে কেউ দল করতে আসতো না। আমরা কয়েকজন হাইটে যাচ্ছিলাম, বৃষ্টি এবং বজ্রপাত, একটা বড় বজ্রপাত হলো। সেটা শুনে ম্যাডাম তাৎক্ষণিক গাড়ি থামায়া পুলিশের প্রোটোকলের গাড়িতে বললো যে এই ছেলেদের গাড়িতে উঠাই নেন, এবং মনে হচ্ছে যে নিজের মা বলছে সে কথাটা। আমার দুটা সন্তান হাফেজ রয়েছে। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম দিচ্ছে। আমি ওনার রুর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধান বা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থার প্রতীক। রাজপথের আন্দোলন থেকে শুরু করে 3বার দেশ পরিচালনা, সবখানেই তিনি পরিচয় দিয়েছেন অদম্য সাহসের। দেশের মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন আপসহীন দেশনেত্রী। সেই চিরচেনা মানুষটির এভাবে চলে যাওয়া যেন মেনে নিতে পারছেন না তার ভক্ত অনুরাগীরা। ঘর ছেড়ে রাস্তায় নেমেছেন অনেকেই, যাদের চোখে কেবলই হারানোর বেদনা। খুবই মর্মাহত, খুবই আমরা দুঃখিত এই কারণেই, যিনি গণতন্ত্রের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের উন্নয়নের প্রতীক, সেই খালেদা জিয়ার নাই। আমাদের প্রিয় মাতৃভূমি জন্য দেশনেত্রী আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের জনগণের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে যে ভূমিকা রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ জায়গা স্থান দেন। এভারকেয়ার হাসপাতালের প্রতিটি কোণ যেন আজ শোকাতুর। বিশেষ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে হারিয়ে বাকরুদ্ধ। ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের চোখের জল যেন বাদ মানছেই না। দোয়া চাই যাতে মহান রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সে দোয়া করবেন। আর আপনারা দীর্ঘদিন ওনার জন্য কাজ করেছেন, এভারকেয়ারের সামনে দাঁড়িয়ে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আপনারা জাতির কাছে বারবার তুলে ধরেছেন। আপনাদের কাছে দোয়া চাই আমরা, যে আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন। এখন আজকে অসীম শূন্যতা অনুভব করছি আমরা। আমাদের অনুপ্রেরণা, আমাদের আদর্শিক জননী দেশনীতি বেগম খালেদা জিয়া আজকে চলে যাবেন, দীর্ঘ সময় অসুস্থ থাকা অবস্থায় আমরা কিন্তু ভাবতে পারিনি। আর আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছি, ফজরের নামাজ বাদে আমরা একটা সুসংবাদের অপেক্ষারত থাকি। আজকে মহান রাব্বুল আলামিন আমাদের জীবনের সবচেয়ে দুঃসংবাদটি আমাদের আজকে দিয়েছেন। কেবল নিজ দল নয়, দেশের গণতন্ত্রের ইতিহাসে তার অবদানকে সম্মান জানাতে হাসপাতালে ছুটে এসেছেন অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। দলমত নির্বিশেষে সবাই আজ এক কাতারে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এই মহীয়সী নারীকে। আমরা যারা রাজনীতি করি দীর্ঘ সময় ধরে, ছাত্র জীবন থেকে ওনার স্নেহ আমরা পেয়েছি, ওনার উপদেশ পেয়েছি। সময় মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া একজন মাতৃসুলভ অভিভাবক এই রাষ্ট্রের। কখনো ওনার মুখ থেকে কখনো হিংসাত্মক কথা, কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বাংলাদেশের জনগণের মধ্যে যে শূন্যতা, যে লসটা এই মুহূর্তে বিরাজমান, এটা অন্য কোনোভাবে অন্য কোনো কিছু দিয়ে পূরণ করবার মতো না। আমরা প্রথমেই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। উনার মতো নেতৃত্ব, উনার মতো ত্যাগী নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে বা এই বাংলার মাটির ইতিহাসে আর কেউ দিয়েছেন কিনা, এটা নিয়ে আসলে অনেক ঐতিহাসিক প্রশ্ন তোলা যেতে পারে। খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে অবসান হলো একটি যুগের। তবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম চিরভাস্বর হয়ে থাকবে। এদিকে 29 ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় নির্বাচনে বেগম জিয়ার পক্ষে বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1 আসনে মনোনয়নপত্র দাখিল করে তার দল।
এখন ওই নির্বাচনী আসনে কি ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে? বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সচিবকে প্রশ্ন করা হলে তিনি আরপিওর নির্দিষ্ট ধারা দেখার অনুরোধ করেন। আইনের বিধান আমার যতটুকু জানা স্মৃতির থেকে বলছি যে আরপিও 15 থেকে 17 বা 18 পর্যন্ত, এটা একটু দেখে নিয়ে আমি দেখে বলতে হবে, আমি তাৎক্ষণিকভাবে কেন ক্লিয়ার করতে হবে? আমি তো আপনাদেরকে বিধানটাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি তো, আর আমি তো এখন বলছি যে ভাই আমি এটা আপনাদের প্রশ্নটা করবেন, এটা তো আমার যদি জানা থাকতো তাহলে আমি রেডি হয়ে আসতাম। যেহেতু প্রশ্নটা নাই, আমি তো বিধানটা সম্পর্কে বলে দিতে পারি। এখন আপনারা একটু দেখে নিন, পরবর্তীতে না হয় এটা বলা যাবে। 15 থেকে 18 আরপিও 15 থেকে 18। জাতীয় নির্বাচন সম্পর্কিত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের ধারাগুলো বিশ্লেষণ করে দেখা যায় 17 নম্বর ধারার 1-এ বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহার করেন নাই এইরূপ কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করিলে রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি দ্বারা সংশ্লিষ্ট নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম বাতিল করিয়া দেবেন। 17-2-এ বলা হয়েছে, যে ক্ষেত্রে দফা 1-এর অধীনে কোনো নির্বাচন সংক্রান্ত কার্যক্রম বাতিল করা হয় সেই ক্ষেত্রে এই আদেশের অধীনে নতুন কার্যক্রম এই রূপে শুরু করিতে হইবে যেন ইহা একটি নতুন নির্বাচন। ডিসেম্বরে ঘোষিত নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। এখনও খালেদা জিয়া সহ কোনো প্রার্থীকেই বৈধভাবে মনোনীত করেননি রিটার্নিং কর্মকর্তারা। সুতরাং বেগম জিয়ার পক্ষে দাখিল করা আসনে নির্বাচনের উপর আরপিওর ওই ধারা প্রযোজ্য হবে না। তবে নিয়ম অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুতে তার মনোনয়ন স্থগিত থাকবে। এদিকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেওয়া আসনগুলোতে অতিরিক্ত প্রার্থীও দিয়ে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান স্মরণ করে শোকাহত পরিবার ও দেশের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন তারা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি 30 ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। এ সময় তিনি তার আত্মার শান্তি কামনা করেন। খালেদা জিয়ার মৃত্যুর পরপরই শোক জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক্সে দেওয়া বার্তায় তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে তার অবদানের কথা স্মরণ করেন। শাহবাজ শরীফ বলেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন এবং শোকের এই সময়ে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের পাশে রয়েছে। তিনি শোকসন্তপ্ত পরিবার ও দেশের মানুষের প্রতি সমবেদনা জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে তিনি গভীরভাবে শোকাহত। মোদী বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তিনি 2015 সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়ান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো এক শোক বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং চীনের জনগণের পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন বাংলাদেশ সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয় বলেও তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে এবং দেশের উন্নয়ন অগ্রগতিতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো বলে উল্লেখ করেন তিনি। নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের আলোচনাটা ছিল আগেই, তবে বিএনপি নাকি জামাত কোন দিকে যাবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপি সেটি ছিল না স্পষ্ট। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতের দিকে ঝুঁকেছে দলটি। 28 ডিসেম্বর আসন সমঝোতা বা নির্বাচনী জোট গঠনের ঘোষণা এসেছে উভয় পক্ষ থেকে। আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং
তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠন নিয়ে দলের ভেতরেই ছিল বিভেদ। দলের 30 জন সদস্য এর বিরোধিতা করে চিঠি দেয় দলীয় প্রধানকে, যার মধ্যে ছিলেন দলের শীর্ষ নারী নেত্রীরা, যার প্রেক্ষিতে দল থেকে পদত্যাগ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনুভা জাবিন। আর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। নির্বাচনকালীন সময়ে দলের সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আর জামাতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে এনসিপি নেত্রীদের খুব সামনে আসে তাসনিম জারার পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে। 27 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পদত্যাগের কথা জানান তিনি। তবে নির্বাচনী মাঠ থেকে সরে যাননি যারা। ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করেছেন তিনি। তাসনিম জারার পদত্যাগের ঘোষণা যখন আলোচনার তুঙ্গে, তখনই দল থেকে পদত্যাগের ঘোষণা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। এমনকি নির্বাচনী অংশ নেবেন না বলেও জানান তিনি। যদিও শাপলাকলি প্রতীক নিয়ে ঢাকার 17 আসন থেকে নির্বাচন করার কথা ছিল তার। নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন তাসনুভা। সেখানে বলেন, আপনারা অনেকে ভাবছেন হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ, সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেওয়া হচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিত। এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে। দল থেকে পদত্যাগ না করলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। 28 ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। একই দিন নির্বাচনের সময় দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। এদিকে জামায়াতের সঙ্গে জোট করাই এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন সামান্তা শারমিন। নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। এদিকে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার কারণে শীর্ষ নারী নেত্রীদের আপত্তি ও দুজনের পদত্যাগে দলে ভাঙন ধরেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তা নাকচ করে দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত রয়েছে। তবে জুলাই গণ অভ্যুত্থানের অগ্রণী এসব নারীদের রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাওয়া দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে যখন কোন একটা স্বৈরাচার যখন তীব্র আকার ধারণ করে, তার মানে আপনার ভয়ঙ্কর চেহারা নিয়ে সমাজে আবির্ভূত হয়, তখন তার বিরুদ্ধে তরুণ সমাজ যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এবং সেই আন্দোলনের সবাই যে এই যেটা এবার আমাদের গত 24 হয়েছিল, এই তরুণ সমাজের আন্দোলনে দেশের সারা দেশের মানুষ একসঙ্গে সমর্থন দিয়েছিল। আগামীতে এই ধরনের আরেকটা আন্দোলন গড়ে তুলতে কষ্ট হবে। আগামীতে যখন তরুণ সমাজ এভাবে অগ্রসর হবে, নিশ্চয়ই হবে তারুণ্যের যে আপনার স্বাভাবিক বৈশিষ্ট্য সে কারণেই হবে, কিন্তু সাধারণ মানুষ তাদের প্রতি সন্দেহের চোখে তাকাবে। কারণ এই তরুণরা আন্দোলনের পর এত দ্রুত যে আপনার প্রচলিত রাজনীতির চূড়াগুলিতে হারিয়ে যাবে, এটা আমার মনে হয় না দেশের সাধারণ মানুষরা কেউ ভেবেছিলেন। এরপরে সাধারণ মানুষ এ ধরনের আন্দোলন যদি নতুন করে আবার হয়,
তাহলে এই ইয়াং জেনারেশনের আন্দোলনের প্রতি আগের মতো আস্থা রাখবে কিনা আমার সন্দেহ আছে। তিনি বলেন, অন্য রাজনৈতিক দলের নারীদের তুলনায় এনসিপির নারী নেত্রীরা কার্যকর ভূমিকায় ছিলেন। জামায়াতের সঙ্গে জোটের কারণে তাদের পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে হয়েছে, যা জনমনে বিরূপ ধারণা দেবে এনসিপি সম্পর্কে। এই দলের মূল নেতৃত্বে বেশ কিছু নারীর উপস্থিতি, এবং বাংলাদেশের অনেক দলেই নারী আছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই নারী যারা আছেন তারা মোটামুটি শোপিসের মতো থাকেন। কিন্তু এখানে আমি দেখেছিলাম যে নারী নেতৃত্ব যারা ছিলেন তারা খুবই অ্যাক্টিভ ছিলেন এবং তারা সাধারণের কাছে বেশ জনপ্রিয় এবং কার্যকর ছিলেন। এখন এনসিপির সর্বশেষ যে রাজনৈতিক পদক্ষেপ, মানে জামাতের সঙ্গে নির্বাচনী জোট করা, যারা নির্বাচনী জোট বলছে যদিও, বাট আমার কাছে মনে হয় এটা তাদের আসলে আদর্শিক জোটই আমার কাছে মনে হয়। এই জোটের কারণে দেখা গেল যে সেই নারী নেতৃত্ব যারা ছিলেন তারাই সবচেয়ে প্রথম প্রতিবাদ করলেন, এবং প্রতিবাদ করে কেউ কেউ দল ছেড়ে চলে গেলেন, কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে গেলেন, এবং কেউ কেউ প্রতিবাদ করে লিখিতভাবে প্রতিবাদ জানালেন। এটাতে প্রমাণ করে আসলে যে জিনিসটা আমি যেটা উপলব্ধি করি সেটা হলো এনসিপি এখন যে কাজটা করছে আসলে এটাই এনসিপির আসল চেহারা, এটাই এনসিপির আসল রাজনীতি। তার মতে, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতাদের দলত্যাগ, দল পরিবর্তন কিংবা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। নির্বাচনকে সামনে রেখে এরকম ঘটনা আরও ঘটবে। রাজনীতিতেও তৈরি হবে নানা মেরুকরণ। ডিসেম্বর এলেই আলোকসজ্জা ও উৎসবের আমেজে প্রাণবন্ত হয়ে ওঠে ভারতের অনেক শহর, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভাটা পড়েছে এই সংস্কৃতিতে। প্রতিবেশী দেশটিতে বড়দিন এখন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের জন্য আনন্দের নয়, বরং হয়ে উঠেছে আতঙ্ক ও অনিশ্চয়তার নাম। মুসলমানদের মতোই খ্রিস্টান সম্প্রদায়ের ওপরও ক্রমশ চাপ বাড়ছে ভারতে। বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে তাদের ধর্মীয় স্বাধীনতা এখন হুমকির মুখে। সরকারি ও সামাজিক পরিসরে এই প্রতিকূল পরিস্থিতি এতটাই স্বাভাবিক হয়ে উঠেছে যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রায়ই কোণঠাসা অবস্থায় পড়ছে। বিভিন্ন খ্রিস্টান সংগঠন এবং মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, উগ্র হিন্দুত্ববাদীরা বড়দিনের উৎসব ও প্রস্তুতি কার্যক্রমে বাধা দিয়েছে। এমনকি ক্রিসমাস ক্যারল, গান গাওয়া, চার্চে ধর্মীয় সভা কিংবা বড়দিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় খ্রিস্টানদের ওপর হেনস্থার ঘটনাও সামনে এসেছে। সম্প্রতি কেরালার লোকভবনে কর্মীদের বড়দিনের ছুটি বাতিলের সিদ্ধান্ত দেশজুড়ে ব্যাপক জনরোষ সৃষ্টি করেছে। শুধু ছুটি বাতিলই নয়, 25 ডিসেম্বর গুড গভর্নেন্স ডে উপলক্ষে সরকারি কর্মসূচিতে বাধ্যতামূলকভাবে উপস্থিত হতে বলা হয়েছিল। ওই দিন সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন হিসেবে পালন করা হয়। 2024 সালে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত সরকারি ক্যালেন্ডারের পাতায় ভিডি সাভারকরের ছবি প্রকাশিত হয়, যা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকের কাছে এটি নিরপেক্ষ ইতিহাসের চেয়ে একটি আদর্শগত বার্তা বলেই মনে হয়েছে। বড়দিনের ছুটি বাতিল এবং ক্যালেন্ডারে সাভারকরের ছবি, এই দুই ঘটনাকে একসঙ্গে দেখলে স্পষ্ট বোঝা যায় এগুলো কোনো আলাদা ঘটনা নয়, বরং ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার মধ্যে একটি ধারাবাহিক প্রবণতার অংশ, যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের আধিপত্য ও হিন্দুত্ববাদী বার্তা প্রচারের চেষ্টা লক্ষ্য করা যায়। সমালোচকরা বলছেন, বড়দিন কেবল একটি সাধারণ ছুটির দিন নয়, এটি খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সেই দিনে বাধ্যতামূলকভাবে সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকার নির্দেশ, বিশেষ করে এমন একটি প্রতিষ্ঠানে যা উল্লেখযোগ্য খ্রিস্টান জনসংখ্যার রাজ্যকে প্রতিনিধিত্ব করে, নিরপেক্ষতার চেয়ে সংখ্যাগরিষ্ঠের আধিপত্য জাহির করার বার্তাই দেয়। বড়দিনের সময়ও নিরাপত্তা নেই। আসামের নলবাড়িতে বজরং দলের কর্মীরা একটি মিশনারি স্কুলে ভাঙচুর চালিয়েছে। মধ্যপ্রদেশের জবলপুরে গির্জায় প্রার্থনার সময় কট্টরপন্থীরা ঢুকে আতঙ্ক সৃষ্টি করেছে। রাজস্থানের শ্রী গঙ্গানগরে শিক্ষা বিভাগ নির্দেশ দিয়েছে, কোনো স্কুল শিশুদের সান্টা ক্লজ সাজাতে বাধ্য করতে পারবে না। দিল্লির লাজপত নগরে বড়দিনে টুপি পরা নারীদের ওপর হেনস্থার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এছাড়া ছত্তিশগড়ের রায়পুরে ম্যাগনেটো মলে লাঠি সোটা নিয়ে একদল লোক বড়দিনের সাজসজ্জা গুড়িয়ে দেয়। রেল স্টেশন ও গণপরিবহন কেন্দ্রে খ্রিস্টান সন্ন্যাসিনী ও যাজকদের জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে আটক করা হয়, যদিও অধিকাংশ ক্ষেত্রেই এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। নাগরিক অধিকার কর্মীরা বলছেন, এই ধরনের গ্রেপ্তার খ্রিস্টানদের জনসম্মুখে উপস্থিতি অপরাধ হিসেবে দেখানোর চেষ্টা। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে ধর্মান্তর বিরোধী আইনও খ্রিস্টানদের স্বাভাবিক ধর্মীয় কর্মকাণ্ডকে ঝুঁকিতে ফেলছে।
ইভাঞ্জেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী খ্রিস্টানদের ওপর সহিংসতার ঘটনা 2023 সালের 601 থেকে 2024 সালে বেড়ে অন্তত 830-এ পৌঁছেছে। সবচেয়ে বেশি হামলার খবর আসে উত্তরপ্রদেশ থেকে, এরপর ছত্তিশগড়, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানা। নাগরিক অধিকার কর্মীদের মতে এসব রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক সংগঠনের মধ্যে ঢুকে পড়ছে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় 2025 সালে সবচেয়ে বেশি দেশে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি বছর ফিলিস্তিন, লেবানন, কাতার, সিরিয়া, ইয়েমেনে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এছাড়া তিউনিসিয়া, মাল্টা, গ্রিসের জলসীমায় গাজামুখী ত্রাণবহরেও ঘটেছে হামলার ঘটনা। স্বাধীন সংঘাত পর্যবেক্ষক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা ACLED এর তথ্য অনুযায়ী 2025 সালের 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত অন্তত 10,631টি হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে এক বছরে এত বিস্তৃত ভৌগোলিক পরিসরে চালানো হামলা আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ এবং ব্যাপক সামরিক অভিযানের উদাহরণ। স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার তথ্যের ভিত্তিতে রাজনৈতিক সহিংসতা, বিক্ষোভ এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য ঘটনার তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করে ACLED। গত এক বছরে ইসরায়েলি হামলার মানচিত্র তৈরির সময় কেবল বড় ধরনের সহিংস হামলার ঘটনাগুলো বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে আছে বিমান, ড্রোন হামলা, গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা, দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার এবং অন্যান্য সশস্ত্র আক্রমণ। এ তালিকায় ইসরায়েলি বাহিনীর সরাসরি হামলাগুলোকে রাখা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এতে অন্তর্ভুক্ত নয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বছরে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে গাজায় ইসরায়েলের হামলায় 25,000-এর বেশি নিহত এবং কমপক্ষে 62,000 মানুষ আহত হয়েছে। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় অনেকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে 400 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহতের সংখ্যা 1100। ACLEDর তথ্য অনুযায়ী গাজা ও অধিকৃত পশ্চিম তীরে 8,332 বার, লেবাননে 1,653 বার, ইরানে 379 বার, সিরিয়ায় 207 বার, ইয়েমেনে 48 বার এবং কাতারে 1 বার হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া তিউনিসিয়ার জলসীমায় 2 বার, মাল্টা ও গ্রিক জলসীমায় 1 বার করে চালানো হয়েছে হামলা। চলতি বছর ফিলিস্তিন জুড়ে কমপক্ষে 8,332 বার হামলা চালিয়েছে ইসরায়েল। গড়ে দিনে হামলা হয়েছে 25 বার। এর মধ্যে গাজা জুড়ে কমপক্ষে 7,024 বার, অধিকৃত পশ্চিম তীরে হামলা হয়েছে 1,308 বার। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। অন্যদিকে পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েল। জেনিন, তুলকারেম, নূর শামস শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী। চলতি বছর 270 জনের বেশি সম্প্রদায় এবং 1,680 বসতি স্থাপনকারীদের ওপর হামলার ঘটনা নথিভুক্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক অফিস। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও চলতি বছর দেশটিতে 1,653টির বেশি আক্রমণ চালিয়েছে ইসরায়েল। 2024 সালে নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে। এসব হামলার বেশিরভাগই ছিল দক্ষিণ লেবাননে। এছাড়া বেকা উপত্যকা ও রাজধানী বৈরুতের উপকণ্ঠেও হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। দক্ষিণ লেবাননে ধৈরা এলাকা থেকে প্রাপ্ত স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। গত 13 জুন রাতে 200 যুদ্ধ বিমান দিয়ে ইরান জুড়ে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের অন্তত 20 জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। ধ্বংস হয় সামরিক স্থাপনা। 12 দিনের এই সংঘর্ষে তেহরানের আবাসিক এলাকাগুলোতেও হামলা চালায় তেল আবিব। জবাবে ইসরায়েল জুড়ে পাল্টা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। এক পর্যায়ে 22 জুন আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে এই সংঘাতে জড়ায় ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। পরে ইসরায়েলের পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাতেই ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় 24 জুন।
এসিএলইডির হিসাব অনুযায়ী সেই সময় ইরানের 31টি প্রদেশের মধ্যে 28টিতে বিমান ও ড্রোন ব্যবহার করে কমপক্ষে 379টি আক্রমণ চালিয়েছে ইসরায়েল। গত এক বছরে সিরিয়ায় 2 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় বেশিরভাগই হয়েছে দক্ষিণাঞ্চলীয় কুনেত্রা, ডেরা এবং দামেস্ক প্রদেশে। 2024 সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল দাবি করে চরমপন্থীদের হাতে যেন অস্ত্র না পৌঁছায় সেই লক্ষ্যে কাজ করছে তারা। এমন প্রেক্ষাপটে 16 জুলাই সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসিএলইডির তথ্য অনুযায়ী গত এক বছরে প্রায় 1200 কিলোমিটার দূরে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে কমপক্ষে 48টি সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। 28 আগস্ট রাজধানী সানায় হুতি সরকারের একটি বৈঠক লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাবাদি সহ নিহত হন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু তাই নয়, হুতি নিয়ন্ত্রিত অবকাঠামো হয়েছে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু। এর মধ্যে রয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হুদেইদা বন্দর সহ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের সময় 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এটি ঘটে ওয়েস্ট বে লেগুন এলাকায়, যেখানে অনেক বিদেশি দূতাবাস, স্কুল, সুপারমার্কেট, কাতারি ও বিদেশি বাসিন্দাদের আবাসস্থল। হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়েরের ছেলে, আল হায়েরের অফিসের পরিচালক, 3 জন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে প্রাণে বেঁচে যান হামাসের শীর্ষ নেতারা। হামলার পর কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্বাহী আদেশ জারি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে এবং ইসরায়েলি অবরোধ ভাঙতে ফিলিস্তিনের গাজামুখী গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 2 মে গাজায় যাওয়ার প্রস্তুতির সময় মাল্টা উপকূল থেকে মাত্র 14 নটিক্যাল মাইল দূরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কনসার্নস। এরপর 9 সেপ্টেম্বর তিউনিসিয়ার সিদি বো সাইদ বন্দরে গ্লোবাল সমুদ ফ্লোটিলার উপর ড্রোন হামলা হয়। এতে নৌযানে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে 24 সেপ্টেম্বর গ্রিস উপকূলে ফ্লোটিলার আয়োজকদের উপর চালানো হয় ড্রোন হামলা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা চালিয়েছে, এমনটাই অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়া জানিয়েছে এই হামলার প্রতিক্রিয়ায় তারা শান্তি আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে। 29 ডিসেম্বর এই অভিযোগ করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি রাশিয়া। যদিও কিয়েভ এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতে এমন দাবি করছে রাশিয়া। পাল্টাপাল্টি এসব অভিযোগ এবং উত্তপ্ত পরিস্থিতির কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি প্রক্রিয়ায় এখন নতুন করে বাধা তৈরি হয়েছে। এর আগে গত 28 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। বৈঠক শেষে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে, তবে সীমান্ত সংক্রান্ত কিছু বিষয় এখনও সমাধান হয়নি। এদিকে 29 ডিসেম্বর পুতিন রুশ সেনাবাহিনীকে ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের যেসব অংশ এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানান তিনি। নিজ বাসভবনে হামলার পর ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন পুতিন। ফোন আলাপে পুতিন ট্রাম্পকে জানিয়েছেন ড্রোন হামলার পর রাশিয়া তাদের অবস্থান নতুন করে খতিয়ে দেখছে। এছাড়া ফোন আলাপের পর ট্রাম্প সাংবাদিকদের জানান হামলাটি সম্পর্কে তার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। ট্রাম্প বলেন, আক্রমণাত্মক হওয়া এক বিষয়, কারো বাড়িতে হামলা করা অন্য বিষয়। এখন এই ধরনের কাজ করার সময় নয়। প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে বিষয়টি জানতে পারি এবং এতে আমি খুব বিরক্ত। পুতিনের সঙ্গে ফোন আলাপকে ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, কিছু সমস্যা সমাধানে আমরা কাজ করছি। সমস্যাগুলোর সমাধান হলেই আপনারা শান্তি দেখতে পাবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভ জানিয়েছেন, গত 28 ও 29 ডিসেম্বর মস্কোর পশ্চিমে নভগোরোদ অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেন 91টি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালায়। তবে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ওইসব ড্রোন ভূপাতিত করেছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। তবে হামলার সময় পুতিন কোথায় ছিলেন সে বিষয়েও কিছু বলেননি তিনি। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে ল্যাভরভ বলেন, এই ধরনের বেপরোয়া কাজ জবাবহীন থাকবে না। পাল্টা হামলার জন্য ইতোমধ্যে লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। তিনি আরও বলেন, সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলাকালে এই হামলা চালানো হয়েছে।
ফলে শান্তি আলোচনার বিষয়ে রাশিয়া তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে। তবে আপাতত আলোচনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইউক্রেন এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা অভিযোগ তুলে বলেন, এটি রাশিয়ান ফেডারেশনের আরেকটি মিথ্যা প্রচারণা। কিয়েভের সরকারি ভবনগুলোতে হামলা চালানোর অজুহাত তৈরি করছে রাশিয়া। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার অগ্রগতি নস্যাৎ করতেই এমন অভিযোগ তোলা হয়েছে, কারণ তারা এই যুদ্ধ শেষ করতে চায় না। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেন, পুরো হামলার খবরই একটি সাজানো নাটক। ইউক্রেনে আরও হামলা চালানোর অজুহাত তৈরি করতে এবং শান্তি প্রক্রিয়ায় ব্যাহত করতে এমন অভিযোগ তুলছে রাশিয়া। পাশাপাশি এই ধরনের মিথ্যা অভিযোগের জন্য বিশ্ব নেতাদের রাশিয়ার প্রতি নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। ভেনেজুয়েলার একটি বন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলার ওই বন্দরের নৌকাগুলোতে মাদক বোঝাই করা হতো। 4 মাস আগে লাতিন আমেরিকায় মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে মার্কিন বাহিনীর প্রথম স্থল হামলা এটি। জানিয়েছে 29 ডিসেম্বর এই হামলা চালানো হয়। অন্যদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তারা পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌকার উপর আরেকটি হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। 2 জনই মাদক সন্ত্রাসী বলে উল্লেখ করেছে মার্কিন সাউদার্ন কমান্ড। এর আগে 26 ডিসেম্বর এক রেডিও সাক্ষাৎকারে প্রথম ভেনেজুয়েলায় হামলার কথা উল্লেখ করেন ট্রাম্প। 29 ডিসেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভেনেজুয়েলার একটি বন্দরে হামলার কথা স্বীকার করেন তিনি। ট্রাম্প বলেন, ডক এলাকায় একটি বড় বিস্ফোরণ ঘটানো হয়েছে, কারণ এখানে তারা নৌকাগুলোতে মাদক বোঝাই করে। মাদকবাহী নৌকাগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে এই হামলা কোথায় হয়েছে, মার্কিন সেনাবাহিনী নাকি সিআইএ এই হামলা চালিয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প। তিনি বলেন, আমি জানি কে হামলা চালিয়েছে, কিন্তু আমি এখনই কিছু বলবো না। ওয়াশিংটনের এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি ভেনেজুয়েলা। তবে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে দেশটি। তাদের দাবি, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করে দেশটির বৃহত্তম তেল মজুদ দখল করতে চায় ওয়াশিংটন। ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় কয়েক মাস ধরে সামরিক অভিযান চালানো হচ্ছে। ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত 30টি হামলায় কমপক্ষে 107 জনের মৃত্যু হয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।